রাত দুটোয় জ্বরে অসুস্থ হয়ে যখন হাসপাতালে নিয়ে গেলেন শ্বশুরজি, ডাক্তার চলে যাওয়ার পর বন্ধ কেবিনে বসেই তিনি হঠাৎ এমন একটা সিদ্ধান্তের কথা জানালেন, যা শুনে আমার পুরো অস্তিত্ব কেঁপে উঠল। সেদিন মধ্যরাতে হঠাৎ প্রচণ্ড জ্বর এলো। স্বামী বাসায় নেই, গ্রামে বিয়েতে গেছে। শ্বশুরজি আমার ঘরে এসে কপালে হাত দিলেন, বললেন, খুব গরম তো, চলো হাসপাতালে নিয়ে যাই। গাড়িতে করে আমরা জরুরি বিভাগে পৌঁছালাম। ডাক্তার চেক আপ করে কিছু ইঞ্জেকশন দিলেন, বললেন, আপাতত রেখে দিচ্ছি পর্যবেক্ষণে, সকালে রিপোর্ট দেখব। একটা প্রাইভেট কেবিনে আমাকে শুইয়ে দিলেন। শ্বশুরজি চেয়ারে বসে রইলেন পাশে। রাত ৩টে বাজে তখন, চারপাশে নিস্তব্ধতা, শুধু করিডোরে মাঝে মধ্যে নার্সদের পায়ের শব্দ। হঠাৎ তিনি আমার হাত ধরলেন, বললেন, ভয় পেও না, আমি পাশে আছি সারা রাত। আমি চোখ বন্ধ করেছিলাম, কিন্তু ঘুম আসছিল না। তার হাতের উষ্ণতা অনুভব করছিলাম। হঠাৎ তিনি খুব আস্তে বললেন, জানো, তোমার যত্ন নিতে পেরে আমার ভালো লাগছে। আমার মনে হচ্ছে এই দায়িত্ব আমারই নেওয়া উচিত ছিল প্রথম থেকে। আমি চোখ খুললাম, তার দিকে তাকালাম। তিনি আমার দিকে এমনভাবে তাকিয়েছিলেন যেন আমি তার প্রিয়তম কেউ। বললেন, আমি তোমাকে একটা সত্য কথা বলি, আমার ছেলে যেদিন তোমাকে বিয়ে করে বাড়িতে নিয়ে এলো, সেদিন থেকে আমি অনুভব করছি আমার ভুল হয়ে গেছে। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কি ভুল? তিনি হাসলেন, বললেন, তোমার মতো মেয়েকে আমার নিজের জীবনসঙ্গী করা উচিত ছিল। আমি জানি এই কথা শুনতে অদ্ভুত লাগছে, কিন্তু এটা সত্যি। তুমি আমার বয়সের জন্য পারফেক্ট ম্যাচ হতে পারতে। আমি তোমাকে অনেক বেশি সুখী রাখতে পারতাম, আমার ছেলের চেয়ে অনেক বেশি। আমার শ্বাস আটকে গেল। তিনি আরও কাছে এসে আমার কপালে হাত রাখলেন, বললেন, তুমি এখন অসুস্থ, কিন্তু সুস্থ হলে আমাকে একটা উত্তর দিও। তুমি কি আমার সাথে বাকি জীবন কাটাতে রাজি আছো? আমি দেবব্রতকে বোঝাবো তোমাকে তালাক দিতে, তারপর আমি তোমাকে বিয়ে করব। আমরা একসাথে নতুন জীবন শুরু করব। আমার পুরো মুখ লাল হয়ে গেল। বুকের ভেতর একটা লুকানো আনন্দ জেগে উঠল, কিন্তু মুখে দুর্বল গলায় বললাম, বাবা, আপনি জ্বরে কথা বলছেন নাকি? এসব কথা বলা ঠিক না। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম মিতালি সেনগুপ্তা। আমার বয়স ৩৩ বছর। আমার স্বামীর নাম দেবব্রত সেনগুপ্তা, বয়স ৩৬ বছর। আমাদের ২ সন্তান, রিয়ান আর তিয়াশা। রিয়ান ১০ বছর বয়সী, ক্লাস 5-এ পড়ে। তিয়াশা ৭ বছর বয়সী, ক্লাস 2-তে পড়ে। আমার শ্বশুর মাইকেল সেনগুপ্তা, ওনার বয়স ৬০ বছর। তিনি একজন অবসরপ্রাপ্ত ব্যাংক ম্যানেজার। দীর্ঘদিন আগে আমার শাশুড়ি মারা যাওয়ার পর থেকে তিনি আমাদের সাথেই থাকেন। শ্বশুরজি খুবই শান্ত স্বভাবের মানুষ, কখনো কারোর সাথে জোরে কথা বলেন না। আমাদের পরিবারের সবাই ওনাকে খুব সম্মান করে। আমি আর দেবব্রত বিয়ে করি ৫ বছর আগে। আমরা কলকাতার যাদবপুর এলাকায় থাকি। হঠাৎ করেই সেই রাতে আমার শরীর খারাপ হলো। দেবব্রত তার চাচার ছেলের বিয়েতে গিয়েছিল রাঁচিতে। রিয়ান আর তিয়াশা দুজনেই তাদের দাদুর ঘরে ঘুমিয়েছিল। আমি আমার ঘরে একা শুয়েছিলাম। রাত ২টোর দিকে হঠাৎ খুব ঠান্ডা লাগতে শুরু করল। সারা শরীরে কাঁপুনি দিয়ে জ্বর এলো। আমি কম্বল গায়ে দিয়ে কুঁকড়ে শুয়ে রইলাম। কিছুক্ষণ পরে আমি নিজের ঘর থেকে উঠতে পারছিলাম না। আমি দুর্বল গলায় ডাকলাম, বাবা, বাবা। শ্বশুরজি সাধারণত রাতে হালকা ঘুমান। তিনি সবসময় দরজা খোলা রেখে ঘুমান, যাতে বাচ্চারা রাতে কিছু লাগলে ডাকতে পারে। আমার ডাক শুনে যিনি উঠে আমার ঘরে এলেন, বললেন, কি হয়েছে মা? আমি বললাম, খুব জ্বর লাগছে বাবা, মাথাটাও ঘুরছে। তিনি কপালে হাত দিয়ে বললেন, ওহ, খুব গরম তো, থার্মোমিটার কোথায়? আমি ড্রয়ারের দিকে হাত তুলে দেখালাম। তিনি থার্মোমিটার দিয়ে আমার তাপমাত্রা মাপলেন, ১০৩ ডিগ্রি ফ্যারেনহাইট। তিনি চিন্তিত হয়ে বললেন, এত বেশি জ্বর, এই রাতে ডাক্তার ডাকা যাবে না, চলো আমি তোমাকে হাসপাতালে নিয়ে যাচ্ছি। আমি বললাম, কিন্তু বাবা, রিয়ান আর তিয়াশা? তিনি বললেন, ওরা তো ঘুমিয়ে আছে, আমি পাশের বাড়ির রেখা আন্টিকে বলে যাচ্ছি, উনি এসে থাকবেন। তিনি দ্রুত পাশের বাড়ির দরজায় গিয়ে নক করলেন। রেখা আন্টি এসে বাচ্চাদের দেখার দায়িত্ব নিলেন। শ্বশুরজি আমাকে গাড়িতে তুলে দিলেন। আমি খুব দুর্বল হয়ে পড়ছিলাম, মাথা ঘুরছিল। তিনি দ্রুত গাড়ি চালিয়ে কাছের মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলেন।
জরুরি বিভাগে পৌঁছালে ডাক্তার আমাকে দেখলেন। তিনি বললেন, খুব বেশি জ্বর, সম্ভবত ভাইরাল ফিভার, কিছু টেস্ট করাতে হবে। আপাতত ইনজেকশন দিচ্ছি জ্বর কমানোর জন্য। আজ রাতে এখানে রেখে দিচ্ছি পর্যবেক্ষণে, সকালে রিপোর্ট দেখব। একটা প্রাইভেট কেবিনে আমাকে শুইয়ে দিলেন। শ্বশুরজি চেয়ারে বসে রইলেন পাশে। রাত ৩টে বাজে তখন। চারপাশে একটা অদ্ভুত নিস্তব্ধতা নেমে এসেছিল। শুধু করিডোরে মাঝে পড়তে নার্সদের পায়ের শব্দ শোনা যাচ্ছিল। হঠাৎ তিনি আমার হাত ধরলেন। বললেন, ভয় পেও না, আমি পাশে আছি সারা রাত। আমি চোখ বন্ধ করেছিলাম, কিন্তু ঘুম আসছিল না। তার হাতের উষ্ণতা অনুভব করছিলাম। হঠাৎ তিনি খুব আস্তে বললেন, জানো, তোমার যত্ন নিতে পেরে আমার ভালো লাগছে। আমার মনে হচ্ছে এই দায়িত্ব আমারই নেওয়া উচিত ছিল প্রথম থেকে। আমি চোখ খুললাম, তার দিকে তাকালাম। তিনি আমার দিকে এমনভাবে তাকিয়েছিলেন যেন আমি তার প্রিয়তমকেও। বললেন, আমি তোমাকে একটা সত্য কথা বলি। আমার ছেলে যেদিন তোমাকে বিয়ে করে বাড়িতে নিয়ে এলো, সেদিন থেকে আমি অনুভব করছি আমার ভুল হয়ে গেছে। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কি ভুল? তিনি হাসলেন, বললেন, তোমার মতো মেয়েকে আমার নিজের জীবনসঙ্গী করা উচিত ছিল। আমি জানি এই কথা শুনতে অদ্ভুত লাগছে, কিন্তু এটা সত্যি। তুমি আমার বয়সের জন্য পারফেক্ট মাছ হতে পারতে। আমি তোমাকে অনেক বেশি সুখী রাখতে পারতাম, আমার ছেলের চেয়ে অনেক বেশি। আমার শ্বাস আটকে গেল। তিনি আরও কাছে এসে আমার কপালে হাত রাখলেন। বললেন, তুমি এখন অসুস্থ, কিন্তু সুস্থ হলে আমাকে একটা উত্তর দিও। তুমি কি আমার সাথে বাকি জীবন কাটাতে রাজি আছো? আমি দেবব্রতকে বোঝাবো তোমাকে তালাক দিতে। তারপর আমি তোমাকে বিয়ে করব, আমরা একসাথে নতুন জীবন শুরু করব। আমার পুরো মুখ লাল হয়ে গেল। বুকের ভেতর একটা অদ্ভুত অনুভূতি জেগে উঠল। আমি কি শুনছি? আমার শ্বশুর আমাকে প্রপোজ করছেন, কিন্তু একই সাথে আমার মনে হলো, এটা কি জ্বরের ঘোরে বলছেন? আমি দুর্বল গলায় বললাম, বাবা, আপনি ঠিক আছেন তো? হয়তো আপনিও ক্লান্ত হয়ে গেছেন, এসব কথা বলা ঠিক না। তিনি আমার দিকে গভীরভাবে তাকালেন। বললেন, না মা, আমি পুরো ঠিক আছি। আমি ভেবেচিন্তেই এই কথা বলছি। আমি তোমাকে ভালোবাসি। তোমার প্রতি আমার অনুভূতি গত ২ বছরে অনেক গভীর হয়েছে। তার কথা শুনে আমার মাথা আরও ঘুরতে লাগল। কি করব বুঝতে পারছিলাম না। হঠাৎ তিনি আমার গালে হাত দিলেন। বললেন, তুমি এত সুন্দর, এত কেয়ারিং। আমার ছেলে তোমার মূল্য বোঝে না, কিন্তু আমি বুঝি। আমি তার হাত সরিয়ে দিয়ে বললাম, বাবা প্লিজ, এসব কথা থামান। আমি আপনার বৌমা, আপনার আপনার ছেলের স্ত্রী। এটা আমার কথা শেষ করতে পারলাম না। তিনি আমার ঠোঁটে আঙুল রাখলেন। বললেন, কিছু বলো না এখন। তুমি ভেবে দেখো, আমি অপেক্ষা করব। তারপর তিনি আমার কপালে একটা চুমু দিলেন। আমার পুরো শরীর শিউরে উঠল। এটা স্বপ্ন না বাস্তব? তারপর হঠাৎ হঠাৎ করেই কেবিনের দরজা খুলে গেল। একজন নার্স ঢুকল। বলল, স্যার, আপনার ফোন বাজছে বাইরে, রিসেপশন থেকে ডাকছে। শ্বশুরজি উঠে বাইরে গেলেন। আমি একা পড়ে রইলাম। আমার মন তখন একেবারে এলোমেলো হয়ে গিয়েছিল। এ কি ঘটছে? আমার শ্বশুর, যাকে আমি বাবার মতো সম্মান করি, তিনি আমাকে এসব কথা বলছেন। মিনিট ৫ পরে শ্বশুরজি ফিরে এলেন, কিন্তু তার মুখের ভাব পুরো বদলে গিয়েছিল। তিনি খুব চিন্তিত দেখাচ্ছিলেন। এসে আমার কাছে বসলেন। বললেন, মা, আমার একটা কনফেশন আছে তোমার কাছে। আমি ভয়ে বললাম, কি কনফেশন বাবা? তিনি দীর্ঘশ্বাস ফেললেন। বললেন, আমি যা বলেছি এতক্ষণ সেটা ঠিক সত্যি নয়। আসলে আমি তোমাকে একটা টেস্ট করছিলাম। আমি হতবাক হয়ে বললাম, টেস্ট? কেন? শ্বশুরজি বললেন, দেখো মা, গত কয়েক সপ্তাহ ধরে আমার মনে হচ্ছিল আমাদের পরিবারে কিছু একটা গণ্ডগোল হচ্ছে। আমি লক্ষ্য করছিলাম তুমি আর দেবব্রত ঠিকমতো কথা বলছো না। তুমি মাঝে মধ্যে খুব চুপচাপ থাকো। দেবব্রতও অনেক বেশি দেরি করে বাসায় আসছে। আমার মনে হলো তোমাদের মধ্যে কিছু একটা সমস্যা হচ্ছে। আমি চুপ করে শুনছিলাম। তিনি বললেন, তাই আমি ভাবলাম একটা উপায় বের করি। আমার এক বন্ধু মনোবিজ্ঞানী, তার সাথে কথা বললাম। সে আমাকে একটা আইডিয়া দিল। বলল, তুমি তোমার বৌমাকে একটা সিচুয়েশন তৈরি করে টেস্ট করো। দেখো সে কতটা লয়াল তোমার ছেলের প্রতি, তার আসল চরিত্র বুঝতে পারবে। তাই আমি এই টেস্টটা করলাম। আমার মাথায় বাজ পড়ার মতো অবস্থা হলো। আমি বললাম, মানে আপনি সব মিথ্যা বলেছিলেন? তিনি বললেন, হ্যাঁ মা, আমি দেখতে চাইছিলাম যে যদি একজন পুরুষ, এমনকি যদি সে তোমার শ্বশুরও হয়, তোমাকে অনুপযুক্ত প্রস্তাব দেয়, তুমি কিভাবে রিয়্যাক্ট করো। তুমি পাস করেছ এই টেস্ট। তুমি আমাকে থামাতে চেয়েছিলে, আমাকে বলেছিলে এসব কথা ঠিক না। তুমি তোমার স্বামীর প্রতি সত্যিই লয়াল।
আমি তখন রেগে গেলাম, বললাম, বাবা, এটা কি করলেন আপনি? এটা কি কোনো টেস্ট করার পদ্ধতি? আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। আমার মনে হয়েছিল আপনি... আমার কথা শেষ করতে পারলাম না, চোখ দিয়ে পানি এসে গেল। শ্বশুরজি আমার হাত ধরলেন, বললেন, সরি মা, আমি জানি এটা একটা ভুল পদ্ধতি ছিল, কিন্তু আমি তোমাদের দুজনের সম্পর্ক নিয়ে খুব চিন্তিত ছিলাম। আমার মনে হচ্ছিল তুমি হয়তো দেবব্রতর সাথে খুশি নও, হয়তো তোমার মনে অন্য কেউ আছে, তাই আমি এই উপায় টেস্ট করলাম। কিন্তু এখন আমি বুঝতে পারছি তুমি একজন সৎ মেয়ে, তুমি তোমার স্বামীকে ভালোবাসো। আমার তখন একটা দম বন্ধ করার মতো অবস্থা ছিল। তিনি বললেন, আমি সত্যিই খুব চিন্তিত। আমার মনে হয় যাতে কোনোদিন কিছু খারাপ হয়, আমি তখন থাকব না। তিনি তখন আমাকে আরও অনেক কথা বললেন। আমার মনে হলো হয়তো সত্যিই তিনি আমাদের ভালোর জন্যই এসব বলেছেন। আমার খুব কষ্ট হচ্ছিল, কিন্তু বুঝতে পারছিলাম না কি করা উচিত। তিনি বললেন, আমি কাঁদতে কাঁদতে বললাম, বাবা, আমি আর দেবব্রতের মধ্যে কোনো সমস্যা নেই। হ্যাঁ, গত কিছুদিন আমরা একটু চুপচাপ ছিলাম, কারণ দেবব্রতের অফিসে অনেক প্রেশার চলছে। তার প্রমোশন হওয়ার কথা, তাই সে স্ট্রেসে আছে। আর আমিও একটু টেনশনে ছিলাম রিয়ানের পড়াশোনা নিয়ে। তার রেজাল্ট গত দুবার ভালো হয়নি, এই নিয়ে আমি চিন্তিত ছিলাম। কিন্তু এর মানে এই না যে আমাদের মধ্যে কোনো সমস্যা আছে। শ্বশুরজি আমার মাথায় হাত রাখলেন, বললেন, আমি বুঝতে পারছি মা, আমি তোমার কাছে ক্ষমা চাইছি। আমার উচিত হয়নি এভাবে তোমাকে টেস্ট করা, কিন্তু জানো, পরিবারের বয়োজ্যেষ্ঠ মানুষ হিসাবে আমার একটা দায়িত্ব আছে। আমি চাই আমার পরিবারের সবাই সুখী থাকুক। তোমাদের দুজনের মধ্যে যদি কোনো সমস্যা থাকত, তাহলে আমি সেটা সমাধান করতে চাইতাম। আমি তখনও কাঁদছিলাম। বললাম, কিন্তু বাবা, এই পদ্ধতিটা ভুল ছিল। আপনি সরাসরি আমাকে জিজ্ঞেস করতে পারতেন, আমি তো সব বলতাম। তিনি বললেন, তুমি ঠিক বলেছ মা, আমার ভুল হয়েছে, কিন্তু এখন আমি নিশ্চিত হয়েছি যে তুমি একজন ভালো মেয়ে, তুমি আমার ছেলের যোগ্য স্ত্রী। তারপর তিনি আমাকে বললেন, এখন তুমি আরাম করো, জ্বর কমে আসছে, সকালে আমরা ডাক্তারের কাছে রিপোর্ট দেখাবো, তারপর বাসায় যাব। আর এই ব্যাপারটা আমাদের দুজনার মধ্যেই থাক, দেবব্রতকে বলার দরকার নেই, ও অকারণে চিন্তিত হবে। আমি মাথা নাড়লাম, কিন্তু আমার মনে তখনও একটা অস্বস্তি কাজ করছিল। আমি ভাবছিলাম, এটা কি সত্যি একটা টেস্ট ছিল, নাকি শ্বশুরজি আসলে সত্যি আমার প্রতি কোনো অনুভূতি রাখেন আর এখন পরিস্থিতি সামলাতে এই গল্পটা বানিয়েছেন। আমার মাথায় নানা চিন্তা ঘুরপাক খাচ্ছিল। তারপরের কয়েক ঘন্টা আমি চুপচাপ শুয়ে রইলাম। জ্বর কমে আসছিল, ইঞ্জেকশনের প্রভাবে আমার একটু ঘুম আসছিল। শ্বশুরজি চেয়ারে বসে মোবাইলে কিছু একটা পড়ছিলেন, মাঝে মধ্যে আমার দিকে তাকিয়ে দেখছিলেন। সকাল ৬টার দিকে একজন নার্স এসে আমার ব্লাড স্যাম্পল নিয়ে গেল। ৮টার দিকে ডাক্তার এসে রিপোর্ট দেখলেন, বললেন কিছু মারাত্মক নয়, ভাইরাল ফিভার, ৩-৪ দিন ওষুধ খেলে ঠিক হয়ে যাবে, বাসায় যেতে পারেন। তিনি কিছু ওষুধের প্রেসক্রিপশন দিলেন। আমরা হাসপাতাল থেকে বেরোলাম। গাড়িতে বসার পর শ্বশুরজি বললেন, চলো প্রথমে ওষুধ কিনে নিই। আমরা একটা মেডিকেল স্টোরে থামলাম, তিনি ওষুধ কিনে আনলেন। তারপর আমাদের বাসার দিকে রওনা দিলাম। বাসায় পৌঁছানোর পর দেখলাম রিয়ান আর তিয়াশা উঠে গেছে। রেখা আন্টি তাদের ব্রেকফাস্ট দিচ্ছিলেন। রিয়ান আমাকে দেখেই দৌড়ে এসে বলল, মা তুমি কোথায় ছিলে? আমি ভয় পেয়ে গিয়েছিলাম। আমি তাকে জড়িয়ে ধরলাম, বললাম, মা তোর একটু অসুস্থ হয়ে গিয়েছিল, তাই দাদু হাসপাতালে নিয়ে গিয়েছিলেন, এখন ভালো আছি। তিয়াশাও এসে আমার কোলে উঠল, বলল, মা তুমি আর কখনো চালে যেও না। আমি তাকে চুমু দিলাম, বললাম, না সোনা, মা কোত্থাও যাবে না। রেখা আন্টি বললেন, তুমি এখন গিয়ে রেস্ট করো, আমি দুপুরে খাবার বানিয়ে দিয়ে যাব। আমি তাকে ধন্যবাদ জানালাম। আমি আমার ঘরে গিয়ে শুয়ে পড়লাম, কিন্তু ঘুম আসছিল না। আমার মনে বারবার রাতের ঘটনাটা ঘুরে ফিরে আসছিল। শ্বশুরজি আমাকে যা যা বলেছিলেন সেগুলো আমার কানে বাজছিল। তোমার মতো মেয়েকে আমার নিজের জীবনসঙ্গী করা উচিত ছিল, এই কথাগুলো আমার মাথা থেকে যাচ্ছিল না। আমি ভাবছিলাম, এটা কি সত্যি একটা টেস্ট ছিল, নাকি তিনি আসলে সত্যি বলেছিলেন আর পরে পরিস্থিতি সামলাতে টেস্টের গল্প বানিয়েছেন। আমার মনে হচ্ছিল দ্বিতীয়টাই বেশি সম্ভাব্য, কারণ তার কথা বলার ধরন, তার চোখের দৃষ্টি, সবকিছুতে একটা সত্যতা ছিল। একজন মানুষ এত পারফেক্টের অভিনয় করতে পারে না। তারপরের কয়েক ঘন্টা আমি চুপচাপ শুয়ে রইলাম। দুপুরে রেখা আন্টি খিচুড়ি বানিয়ে দিয়ে গেলেন। শ্বশুরজি আমার ঘরে এসে খাবার দিয়ে গেলেন, কিন্তু আমার সাথে বেশি কথা বলেননি।
আমি বুঝতে পারছিলাম তিনিও অস্বস্তি বোধ করছেন। সন্ধ্যায় দেবব্রত ফোন করল, বলল, কেমন আছো তুমি? বাবা বলেছে তোমার জ্বর হয়েছিল। আমি বললাম, হ্যাঁ, রাতে হঠাৎ জ্বর এসেছিল, বাবা হাসপাতালে নিয়ে গিয়েছিলেন, এখন অনেক ভালো আছি। দেবব্রত বলল, আমি কাল বিকেলে ফিরছি, তুমি ভালো করে ওষুধ খেও। আমি বললাম, হ্যাঁ, ঠিক আছে। রাতে খাবার সময় আমরা সবাই একসাথে ডাইনিং টেবিলে বসলাম। রিয়ান আর তিনাশা তাদের স্কুলের গল্প বলছিল। শ্বশুরজি চুপচাপ খাচ্ছিলেন, আমিও চুপচাপ ছিলাম। মাঝে মধ্যে আমাদের চোখাচোখি হয়ে যাচ্ছিল, কিন্তু আমরা তাড়াতাড়ি চোখ সরিয়ে নিচ্ছিলাম। খাওয়া শেষ হওয়ার পর শ্বশুরজি বললেন, বাচ্চারা, তোমরা গিয়ে পড়তে বসো, আমি তোমাদের মাকে একটু দেখে আসি। রিয়ান আর তিয়াশা তাদের ঘরে চলে গেল। শ্বশুরজি আমার ঘরে এলেন, দরজা বন্ধ করে দিলেন। আমি ভয় পেয়ে গেলাম। বললাম, বাবা, কি ব্যাপার? তিনি আমার সামনে এসে দাঁড়ালেন, বললেন, মা, আমি তোমার কাছে সত্যি কথা বলতে চাই। আমার হৃৎস্পন্দন বেড়ে গেল। আমি বললাম, কি সত্যি কথা? তিনি দীর্ঘশ্বাস ফেললেন, বললেন, গতকাল রাতে আমি তোমাকে যা বলেছিলাম সেটা কোনো টেস্ট ছিল না, সেটা ছিল আমার মনের কথা। আমি সত্যিই তোমাকে ভালোবাসি, আমি সত্যিই তোমাকে আমার নিজের জীবনসঙ্গী করতে চাই। আমার পা কাঁপতে শুরু করল। আমি বসে পড়লাম বিছানায়। বললাম, বাবা, আপনি এসব কি বলছেন? এটা তো... তিনি আমার পাশে বসে আমার হাত ধরলেন, বললেন, আমি জানি এটা ভুল, কিন্তু আমি নিজেকে আর সামলাতে পারছি না। গত 2 বছর তুমি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ হয়ে উঠেছ, তোমাকে না পেলে আমি বাঁচব না। আমি তার হাত ছাড়িয়ে নিলাম, উঠে দাঁড়ালাম, বললাম, বাবা, আপনার জ্ঞান আছে তো? আমি আপনার ছেলের স্ত্রী, আপনার বৌমা, আপনি এসব কি বলছেন? তিনি উঠে দাঁড়ালেন, বললেন, আমি জানি এটা সমাজে গ্রহণযোগ্য নয়, কিন্তু ভালোবাসা কি নিয়ম মানে? আমি তোমাকে সত্যিই ভালোবাসি, মা। আমি রেগে গিয়ে বললাম, থামুন, আর একটা কথাও বলবেন না আপনি, আমি দেবব্রতকে সব বলে দেব। তিনি হাসলেন, বললেন, বলো, কিন্তু দেবব্রত কি তোমাকে বিশ্বাস করবে? সে জানে আমি কখনো এমন কিছু করতে পারি না। সে ভাববে তুমি মিথ্যে বলছো, আমার সম্পর্কে খারাপ ধারণা দিতে। আমার মাথায় রক্ত উঠে গেল। আমি চিৎকার করতে যাচ্ছিলাম, কিন্তু তিনি আমার মুখে হাত দিয়ে বললেন, চিৎকার করো না, বাচ্চারা শুনবে, তারপর সবাই জানবে, তোমার পরিবার ভেঙে যাবে। তুমি কি তা চাও? আমি তার হাত সরিয়ে দিলাম, চোখে জল নিয়ে বললাম, আপনি আমার কাছ থেকে কি চান? তিনি আমার গালে হাত বুলালেন, বললেন, আমি চাই তুমি আমার হও, আমি তোমাকে সুখী রাখব। দেবব্রত তোমার যত্ন নেয় না, সে সারাদিন অফিসে থাকে, তুমি একা একা ঘরে বসে থাকো, কিন্তু আমি সারাদিন তোমার সাথে থাকব, তোমার সব ইচ্ছা পূরণ করব। আমি তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম, বললাম, আউট, এক্ষুনি আমার ঘর থেকে বেরিয়ে যান, না হলে আমি সত্যিই চিৎকার করব। তিনি হাসলেন, বললেন, ঠিক আছে, আজ যাচ্ছি, কিন্তু তুমি ভেবে দেখো, আমার প্রস্তাব এখনও খোলা আছে। এই বলে তিনি ঘর থেকে বেরিয়ে গেলেন। আমি দরজা বন্ধ করে দিলাম, বিছানায় বসে কাঁদতে লাগলাম। আমার কি করা উচিত? দেবব্রতকে বলবো? কিন্তু শ্বশুরজি ঠিকই বলেছেন, দেবব্রত হয়তো বিশ্বাস করবে না। সে তার বাবাকে খুব সম্মান করে, আর যদি বিশ্বাসও করে, তাহলে পরিবারে একটা বিশাল কেলেঙ্কারি হবে। আমার বাচ্চাদের কি হবে? তারা কিভাবে এইসব সামলাবে? সারা রাত আমি ঘুমাতে পারলাম না। পরের দিন সকালে দেবব্রত ফিরে এলো। সে আমাকে দেখে বলল, তুমি ঠিক আছো তো? অনেক দুর্বল দেখাচ্ছে। আমি বললাম, হ্যাঁ, একটু দুর্বল লাগছে, জ্বরের কারণে। সে বলল, তুমি আরাম করো, আমি বাচ্চাদের দেখছি। আমি ভাবলাম এখনই দেবব্রতকে সব বলে দেব, কিন্তু কিভাবে বলবো, কোথা থেকে শুরু করব? আমি মুখ খুললাম, বললাম, দেবব্রত, তোমাকে একটা কথা বলতে হবে। সে বলল, হ্যাঁ, বলো। আমি বললাম, আসলে... কিন্তু ঠিক তখনই শ্বশুরজি ঘরে ঢুকলেন, বললেন, দেবব্রত, তুমি এসে গেছো, কেমন ছিল বিয়ে? দেবব্রত তার বাবার সাথে কথা বলতে লাগল। আমার কথা আর বলা হলো না। পরের কয়েকদিন আমি শ্বশুরজির কাছ থেকে দূরে থাকার চেষ্টা করলাম, কিন্তু তিনি মাঝে মধ্যে আমার ঘরে এসে পড়তেন, কোনো অজুহাতে, কখনো বা অকারণে। প্রতিবার তিনি আমাকে তার ভালোবাসার কথা বলতেন। আমি তার বারবার থামাতাম, কিন্তু তিনি থামতেন না। একদিন দুপুরে দেবব্রত অফিসে, বাচ্চারা স্কুলে, আমি ঘরে একা ছিলাম। হঠাৎ শ্বশুরজি আমার ঘরে ঢুকলেন, দরজা বন্ধ করে দিলেন। আমি ভয় পেয়ে গেলাম, বললাম, বাবা, দরজা খুলে দিন, আমার ভালো লাগছে না। তিনি বললেন, শুধু 2 মিনিট, আমি তোমাকে একটা জিনিস দেখাতে চাই।
তিনি তার পকেট থেকে একটা ছোট বাক্স বের করলেন, খুলে আমাকে দেখালেন। ভেতরে একটা সুন্দর হীরের আংটি। বললেন, এটা তোমার জন্য কিনেছি, তুমি এটা পরবে? আমি বললাম, না, আমি এটা নেব না, আপনি প্লিজ আমাকে ছেড়ে দিন। তিনি আমার কাছে এগিয়ে এলেন, বললেন, তুমি কেন বুঝছো না আমি তোমাকে কতটা ভালোবাসি? তিনি হঠাৎ আমাকে জড়িয়ে ধরলেন। আমি চিৎকার করে তাকে ধাক্কা দিলাম, বললাম, ছাড়ুন আমাকে, না হলে আমি চিৎকার করব। কিন্তু তিনি ছাড়লেন না। আমি তার মুখে একটা থাপ্পড় মারলাম। তিনি চমকে গেলেন, আমাকে ছেড়ে দিলেন। তার মুখে একটা রাগের ভাব ফুটে উঠল। বললেন, তুমি আমাকে মারলে? আমি তোমার শ্বশুর। আমি কাঁদতে কাঁদতে বললাম, হ্যাঁ, আমি মেরেছি, কারণ আপনি আমাকে জোর করছেন। এটা ভুল, এটা অপরাধ। তিনি হাসলেন, বললেন, অপরাধ? কে বলবে এটা অপরাধ? তুমি? কেউ তোমাকে বিশ্বাস করবে না। আমি এই পরিবারের প্রধান, সবাই আমাকে বিশ্বাস করে। এই বলে তিনি ঘর থেকে বেরিয়ে গেলেন। আমি সেদিন অনেক ভেবেচিন্তে একটা সিদ্ধান্ত নিলাম। আমি আমার মাকে ফোন করলাম, সবকিছু খুলে বললাম। মা শুনে খুব রেগে গিয়ে বললেন, তুই এক্ষুনি দেবব্রতকে সব বলে দে, আর না হয় আমাদের বাড়িতে চলে আয়। আমি বললাম, মা, আমি দেবব্রতকে বলতে ভয় পাচ্ছি, সে হয়তো বিশ্বাস করবে না। মা বললেন, তাহলে তুই প্রমাণ জোগাড় কর। তোর শ্বশুর যখন তোকে এসব কথা বলে তখন তুই মোবাইলে রেকর্ড করে রাখ, তারপর দেবব্রতকে শোনা। আমি বললাম, হ্যাঁ মা, এটা ভালো আইডিয়া। পরের কয়েকদিন আমি অপেক্ষা করতে লাগলাম। শ্বশুরজি যখন আমার কাছে আসতেন আমি মোবাইল রেকর্ড অন করে রাখতাম। একদিন সন্ধ্যায় দেবব্রত আর বাচ্চারা বাইরে গিয়েছিল। শ্বশুরজি আমার ঘরে এলেন। আমি মোবাইল রেকর্ড অন করে রাখলাম। তিনি বললেন, মা, তুমি এখনও আমার প্রস্তাব নিয়ে ভাবনি? আমি বললাম, বাবা, আমি তোমার বৌমা, এটা কখনো সম্ভব নয়। তিনি বললেন, সব কিছুই সম্ভব যদি তুমি চাও। আমি তোমাকে এত ভালোবাসি যে তোমার জন্য আমি যে কোনো কিছু করতে পারি। ঘাটে পৌঁছে সুধীরবাবু পূজার আয়োজন করতে শুরু করলেন। তিনি মাটিতে একটা বৃত্ত আঁকলেন, তার ভেতরে 3টে মোমবাতি জ্বালালেন, তারপর কিছু ধূপ জ্বালালেন। ধোঁয়া উঠতে শুরু করল। তিনি আমাকে আর শ্বশুরজিকে সেই বৃত্তের ভেতরে বসতে বললেন। আমরা বসলাম। তিনি মন্ত্র পড়তে শুরু করলেন। আমি বুঝতে পারছিলাম না কি বলছেন, কিন্তু তার গলার স্বরে একটা শক্তি ছিল। প্রায় আধ ঘণ্টা তিনি মন্ত্র পড়লেন। তারপর তিনি বললেন, এখন আপনাদের দুজনকে নদীতে নামতে হবে এবং একসাথে ডুব দিতে হবে 3 বার। আমরা উঠে দাঁড়ালাম। নদীর জল ঠান্ডা। আমরা হাঁটু পর্যন্ত জলে নামলাম। সুধীরবাবু তীর থেকে মন্ত্র পড়ছেন। তিনি বললেন, এখন ডুব দিন। আমরা একসাথে ডুব দিলাম। জলের নিচে অন্ধকার। আমি চোখ খুলতে পারলাম না। কিছুক্ষণ পর আমরা মাথা তুললাম। সুধীরবাবু বললেন, আরও 2 বার। আমরা আবার ডুব দিলাম। দ্বিতীয়বার ডুব দিতেই অদ্ভুত কিছু ঘটল। জলের নিচে আমি দেখলাম সেই নীল আলো আবার এসেছে, এবং সেই মেয়েটাও, সে আমার দিকে তাকিয়ে আছে। কিন্তু এবার তার চোখে ক্রোধ নেই, বরং একটা শান্তি। সে আমার কাছে এলো, তার হাত আমার হাতে ছুল। মনে হলো একটা বিদ্যুৎ খেলে গেল। তারপর সে অদৃশ্য হয়ে গেল। আমি মাথা তুললাম। তৃতীয়বার ডুব দেওয়ার সময় আর কিছু ঘটল না। আমরা তীরে উঠলাম। সুধীরবাবু হাসলেন, বললেন, হয়ে গেছে, অভিশাপ ভেঙে গেছে, এখন থেকে আপনাদের পরিবার শান্তিতে থাকবে। শ্বশুরজি আমার দিকে তাকালেন, তার চোখে জল। তিনি বললেন, বৌমা, তুমি আমাদের পরিবার বাঁচালে। তুমি সত্যিই আমার মেয়ের মতো। আমি তোমার কাছে ক্ষমা চাই সেদিন রাতে যা বলেছিলাম তার জন্য। আমি বললাম, বাবা, সেটা আপনার দোষ ছিল না, সেটা অভিশাপের প্রভাব ছিল। আপনি এখন ঠিক আছেন। তিনি আমাকে জড়িয়ে ধরলেন। এবার সেই আলিঙ্গনে শুধু পিতার স্নেহ ছিল। আমরা বাড়ি ফিরলাম। সেদিন রাতে আমার খুব ভালো ঘুম হল। মনে হলো একটা বিরাট বোঝা নেমে গেছে। পরদিন সকালে কলকাতা ফিরলাম। সৌভিক জিজ্ঞেস করল, বাবার শরীর কেমন? আমি বললাম, এখন অনেক ভালো। তিনি আর কিছু জিজ্ঞেস করলেন না। কিন্তু আসল চমক এলো তার 3 দিন পর। একদিন সন্ধ্যায় দরজায় কলিং বেল বাজল। আমি দরজা খুলে দেখি সুধীরবাবু, তার সাথে একটা মেয়ে, বয়স 25-26-এর কাছাকাছি, খুব সুন্দরী। সুধীরবাবু বললেন, মীনাক্ষী দিদি, আপনার সাথে একটা গুরুত্বপূর্ণ কথা আছে। আমি তাদের ভেতরে নিয়ে গেলাম, বসালাম। সুধীরবাবু বললেন, এই মেয়েটা আপনার চিনতে হবে। আমি মেয়েটার দিকে তাকালাম। খুব চেনা মনে হল। হঠাৎ আমার মনে পড়ল, এ তো সেই মেয়ে যে নদীতে এসেছিল। কিন্তু কিভাবে?
সে তো ভূত, সে তো মরে গেছে। মেয়েটা হাসল, বলল, আমি ভূত নই, আমি জীবিত মানুষ, আমার নাম ঐশী মুখার্জি। আমি হতবাক। সুধীরবাবু বললেন, ঐশী আমার মেয়ে, সে একজন অভিনেত্রী। আমি তাকে দিয়ে সেদিন নদীতে সেই দৃশ্যটা তৈরি করিয়েছিলাম। আমার মাথা ঘুরতে লাগল। আমি বললাম, মানে আপনি কি বলতে চাইছেন? সব কি মিথ্যে ছিল? সুধীরবাবু গম্ভীর হয়ে বললেন, না, সব মিথ্যে না, আসল ঘটনা অন্যরকম। তিনি একটা লম্বা শ্বাস নিয়ে বললেন, হরিপদবাবুও আমাকে ৩ মাস আগে ফোন করেছিলেন। বলেছিলেন তিনি একটা সমস্যায় পড়েছেন। তিনি বলেছিলেন তার মনে এক অদ্ভুত চিন্তা আসছে। তিনি তার বৌমা মানে আপনার প্রতি আকৃষ্ট হয়ে পড়েছেন, কিন্তু তিনি জানেন এটা ভুল। তিনি এই চিন্তা থেকে মুক্তি চান। আমার চোখ বড় বড় হয়ে গেল। সুধীরবাবু বললেন, হরিপদবাবু একজন সৎ মানুষ। তিনি এই অনুভূতি নিয়ে খুব লজ্জিত। তিনি আমার কাছে সাহায্য চেয়েছিলেন। আমি একজন মনোবিজ্ঞানী, তান্ত্রিক নই। আমি মানুষের মনের সমস্যার সমাধান করি। আমি বললাম, তাহলে সেই অভিশাপের গল্প? তিনি বললেন, সব বানানো। আমি একটা পরিকল্পনা করেছিলাম। আমি জানতাম হরিপদবাবু আপনাকে পুজোর সময় নৌকায় নিয়ে যাবেন। আমি সেই পূর্ণিমার রাতে আমার মেয়ে ঐশীকে দিয়ে একটা নাটক করিয়েছিলাম। ঐশী বলল, আমি স্কুবা ডাইভিং জানি। আমি জলের নিচে লুকিয়েছিলাম, আমার সাথে একটা আন্ডারওয়াটার লাইট ছিল, নীল রঙের। বাবা আমাকে সব বলে দিয়েছিলেন কখন উঠতে হবে, কি বলতে হবে। সুধীরবাবু বললেন, আমার উদ্দেশ্য ছিল হরিপদবাবুকে এমন একটা শক দেওয়া যাতে তার মনের এই অসুস্থ চিন্তা চলে যায়, এবং সেটা হয়েছে। সেদিনের পর থেকে তিনি আর এমন চিন্তা করেননি। তার মন সুস্থ হয়ে গেছে। আমি বললাম, তাহলে সেই অভিশাপের গল্প? তিনি বললেন, সব বানানো। আমি একটা পরিকল্পনা করেছিলাম। আমি জানতাম হরিপদবাবু আপনাকে পুজোর সময় নৌকায় নিয়ে যাবেন। আমি সেই পূর্ণিমার রাতে আমার মেয়ে ঐশীকে দিয়ে একটা নাটক করিয়েছিলাম। ঐশী বলল, আমি স্কুবা ডাইভিং জানি। আমি জলের নিচে লুকিয়েছিলাম, আমার সাথে একটা আন্ডারওয়াটার লাইট ছিল, নীল রঙের। বাবা আমাকে সব বলে দিয়েছিলেন কখন উঠতে হবে, কি বলতে হবে। সুধীরবাবু বললেন, আমার উদ্দেশ্য ছিল হরিপদবাবুকে এমন একটা শক দেওয়া যাতে তার মনের এই অসুস্থ চিন্তা চলে যায়, এবং সেটা হয়েছে। সেদিনের পর থেকে তিনি আর এমন চিন্তা করেননি। তার মন সুস্থ হয়ে গেছে। আমি বললাম, তাহলে অমাবস্যার রাতে আমরা যে পুজো করলাম? তিনি বললেন, সেটা একটা মনস্তাত্ত্বিক থেরাপি ছিল। আমি চেয়েছিলাম আপনি আর হরিপদবাবু দুজনে একসাথে এই ঘটনা থেকে মুক্তি পান। আপনার মনেও তো ভয় ঢুকে গিয়েছিল। সেই পুজো আসলে একটা ক্লোজার ছিল, একটা সমাপ্তি। আমি চুপ করে বসে রইলাম। অনেকক্ষণ কথা বলতে পারলাম না। তারপর বললাম, আপনি আমাকে এসব কেন বলছেন এখন? সুধীরবাবু বললেন, কারণ হরিপদবাবু চেয়েছিলেন আপনি সত্যটা জানুন। তিনি চান না আপনার মনে কোনো ভুল ধারণা থাকুক। তিনি চান আপনি জানেন তিনি আপনাকে সত্যি মেয়ের মতো ভালোবাসেন, এবং সেই সাময়িক বিভ্রান্তির জন্য তিনি দুঃখিত। আমার চোখে জল এসে গেল। আমি বললাম, বাবা কি জানে আপনি আমাকে সব বলবেন? তিনি বললেন, হ্যাঁ, তিনিই বলেছেন। তিনি বলেছেন আপনার সত্য জানার অধিকার আছে। ঐশী বলল, দিদি, আমি সেদিন অভিনয় করেছিলাম, কিন্তু আমি যা দেখেছি তাতে আমি বুঝেছি আপনি একজন খুব ভালো মানুষ। আপনি শ্বশুরজিকে সম্মান করেন, এবং সেদিন রাতে যখন আমি জল থেকে উঠেছিলাম আপনার চোখে যে ভয় দেখেছিলাম সেটা বাস্তব ছিল। আমার নিজেরও খারাপ লেগেছিল আপনাকে এভাবে ভয় দেখানোর জন্য। আমি তাকে জড়িয়ে ধরলাম। বললাম, তুমি আমাকে বাঁচিয়েছ। তুমি না এলে হয়তো সেদিন রাতে কিছু খারাপ ঘটত। ঐশী বলল, আমি শুধু বাবার কথা শুনেছিলাম, আসল কৃতিত্ব বাবার। সুধীরবাবু বললেন, আমি আরও একটা কথা বলতে চাই। হরিপদবাবু যে সমস্যায় পড়েছিলেন সেটা আসলে একটা মানসিক ব্যাধি। একে বলে ইনঅ্যাপ্রোপ্রিয়েট অ্যাট্রাকশন ডিসঅর্ডার। এটা কোনো অভিশাপ না। এটা মস্তিষ্কের রাসায়নিক ভারসাম্যহীনতার কারণে হয়, এবং চিকিৎসা সম্ভব। তিনি বললেন, হরিপদবাবু এখন নিয়মিত আমার কাউন্সেলিং নিচ্ছেন, এবং তিনি অনেক ভালো আছেন। তিনি এখন বুঝতে পেরেছেন যে সম্পর্কগুলো কতটা পবিত্র এবং সেগুলো রক্ষা করা কতটা গুরুত্বপূর্ণ। আমি বললাম, আমি বাবার সাথে কথা বলতে চাই। সুধীরবাবু তার ফোন বের করলেন, ডায়াল করলেন, শ্বশুরজিকে দিলেন। শ্বশুরজির গলা শুনলাম, বৌমা? আমি বললাম, হ্যাঁ বাবা, আমি। সুধীরবাবু সব বলেছেন। তিনি বললেন, বৌমা, আমি তোমার কাছে ক্ষমা চাই। আমি জানি আমি একটা ভয়ঙ্কর ভুল করতে যাচ্ছিলাম, কিন্তু সুধীরবাবু আমাকে বাঁচিয়েছেন, এবং তুমিও। তোমার ধৈর্য আর সম্মান না থাকলে সেদিন সব শেষ হয়ে যেত। আমি বললাম, বাবা, আপনি আমার বাবা। আমি আপনাকে শ্রদ্ধা করি এবং ভালোবাসি, সেটা কখনো বদলাবে না। তিনি কান্না করতে শুরু করলেন। আমিও কাঁদছিলাম। ফোন রেখে দিলাম। সুধীরবাবু আর ঐশী চলে গেলেন।
আমি একা বসে ভাবলাম কত কিছু ঘটে গেল। একটা সাধারণ পরিবার কিভাবে একটা বিপদের মুখোমুখি হলো এবং কিভাবে সেখান থেকে বেরিয়ে এলো। সেদিন রাতে সৌভিক বাড়ি ফিরলেন। আমি তাকে সব বললাম। প্রথমে তিনি বিশ্বাস করতে পারলেন না, কিন্তু যখন আমি বিস্তারিত বললাম তিনি হতভম্ব হয়ে গেলেন। তিনি বললেন, আমার বাবা এমন সমস্যায় পড়েছিলেন আর আমি কিছুই জানতাম না। আমি বললাম, তোমার বাবা চাননি তুমি জানো, তিনি লজ্জিত ছিলেন, কিন্তু এখন সব ঠিক হয়ে গেছে। সৌভিক বললেন, আমার বাবার সাথে কথা বলতে হবে। পরদিন সকালে তিনি মুর্শিদাবাদ গেলেন। বাবা ছেলে অনেকক্ষণ কথা বলেছেন। সৌভিক ফিরে এসে বললেন, বাবা অনেক ভালো আছেন, তিনি সব বুঝে গেছেন। এরপর কয়েক মাস কেটে গেল। শ্বশুরজি নিয়মিত সুধীরবাবুর কাউন্সিলিং নিচ্ছেন। আমরা মাঝে মাঝে যেতাম তার সাথে দেখা করতে। এখন তিনি স্বাভাবিক, তার সাথে কথা বলতে কোনো অস্বস্তি হয় না। কিন্তু আসল ঘটনা ঘটল 6 মাস পর। একদিন শ্বশুরজি আমাদের বাড়ি এলেন। তার সাথে একজন মহিলা, বয়স 55-56 কাছাকাছি, খুব সুন্দরী, শান্ত চেহারা। শ্বশুরজি আমাদের পরিচয় করিয়ে দিলেন। বললেন, এই হলো শিউলি দত্ত, আমার বন্ধু, আমরা একসাথে স্কুলে পড়েছি, অনেক দিন পর দেখা হয়েছে। আমরা সবাই চা নাস্তা করলাম। শিউলিদি খুব ভালো মানুষ, অনেক গল্প করলেন। চলে যাওয়ার সময় শ্বশুরজি আমাকে একা ডাকলেন। বললেন, বৌমা, আমি তোমাকে একটা কথা বলতে চাই। শিউলি আর আমি একসাথে স্কুলে পড়েছি। আমরা একে অপরকে পছন্দ করতাম, কিন্তু তারপর আমাদের পরিবার আমাদের আলাদা করে দিয়েছিল। আমার বিয়ে হয়ে যায়, তারপর শিউলির বিয়ে হয়ে যায় অন্য জায়গায়। তিনি বললেন, শিউলির স্বামী 3 বছর আগে মারা গেছেন, তার কোনো সন্তান নেই, সে একা থাকে। আমি তাকে বিয়ে করতে চাই। আমি জানি আমার বয়স হয়ে গেছে, কিন্তু আমি আর একা থাকতে চাই না। তুমি কি আমাকে আশীর্বাদ দেবে? আমি তাকে জড়িয়ে ধরলাম, বললাম, বাবা, এটাই তো স্বাভাবিক, আপনি একা থাকবেন কেন? আপনার সঙ্গী দরকার। শিউলিদি খুব ভালো মানুষ, আমি খুব খুশি, আপনি বিয়ে করুন। শ্বশুরজির চোখে খুশির জল এসে গেল। 1 মাস পর তানের বিয়ে হল। ছোট্ট একটা অনুষ্ঠান। পরিবার আর কিছু ঘনিষ্ঠ বন্ধুরা ছিলেন। শিউলিদি আমাকে কাছে ডেকে বললেন, মীনাক্ষী, তুমি হরিপদকে বাঁচিয়েছ। সুধীরবাবু আমাকে সব বলেছেন। তুমি না থাকলে এই পরিবার ভেঙে যেত। আমি তোমার কাছে কৃতজ্ঞ। আমি বললাম, দিদি, আপনি হরিপদকে সুখী রাখবেন, উনি অনেক কষ্ট পেয়েছেন। তিনি বললেন, আমি চেষ্টা করব। বিয়ের পর শ্বশুরজি আর শিউলিদি একসাথে সেই মুর্শিদাবাদের বাড়িতে থাকতে শুরু করলেন। শ্বশুরজি এখন অনেক খুশি। তিনি বাগান করেন, শিউলিদির সাথে হাঁটতে যান, সিনেমা দেখেন। একদিন আমি একা শিউলিদির সাথে বাগানে বসেছিলাম। তিনি বললেন, মীনাক্ষী, আমি তোমাকে একটা কথা বলি। হরিপদ আমাকে সব খুলে বলেছে। সে বলেছে তার মনে একসময় কী চিন্তা এসেছিল এবং সে কতটা লজ্জিত। আমি তাকে বলেছে এটা তার দোষ না, এটা একটা অসুস্থতা ছিল এবং সেই অসুস্থতা থেকে সুস্থ হয়েছে। তুমি জানো, মানুষের মন খুব জটিল। কখনো কখনো আমাদের মনে এমন চিন্তা আসে যা আমরা চাই না, কিন্তু গুরুত্বপূর্ণ হল সেই চিন্তা নিয়ে আমরা কি করি। হরিপদ সেই চিন্তা নিয়ে কিছু করেনি, বরং সে সাহায্য চেয়েছে। এটাই তাকে একজন ভালো মানুষ বানায়। আমি বললাম, দিদি, আপনি ঠিক বলেছেন, বাদা একজন ভালো মানুষ, তিনি শুধু একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলেন। শিউলিদি হাসলেন, বললেন, এখন সেই সময় শেষ, এখন আমরা সবাই সুখে আছি। সেদিন বিকেলে আমরা সবাই একসাথে চা খেতে বসেছিলাম। শ্বশুরজি, শিউলিদি, আমি, সৌভিক, রিয়াজ আর তনবি। রিয়াজ বলল, ঠাকুরদা, আপনার তো এখন খুব ভালো লাগছে দেখছি। শ্বশুরজি হাসলেন, বললেন, হ্যাঁ, এখন আমি খুব ভালো আছি। তনবি বলল, ঠাকুরমা, আপনি আমাদের জন্য কি রান্না করবেন? শিউলিদি বললেন, তুমি কি খেতে চাও? তনবি বলল, মাছের ঝোল। সবাই হেসে উঠলাম। সেদিন রাতে বাড়ি ফেরার পথে সৌভিক বললেন, তুমি জানো, আমি ভয় পেয়েছিলাম আমাদের পরিবার ভেঙে যাবে, কিন্তু তুমি সব সামলে নিয়েছ। আমি বললাম, আমি একা নই, সুধীরবাবু, ঐশী, সবাই মিলে সামলেছি। তিনি বললেন, তবুও তুমি না থাকলে এটা সম্ভব হতো না। তুমি বাবাকে সম্মান করেছ, তার সমস্যা বুঝেছ এবং তাকে সাহায্য করেছ, এটা সবাই পারে না। আমি তার হাত ধরলাম, বললাম, পরিবার মানে তো এটাই, একে অপরকে সাহায্য করা। এখন প্রায় 2 বছর হয়ে গেছে সেই ঘটনার। শ্বশুরজি আর শিউলিদি খুব সুখে আছেন। তারা গত বছর একসাথে দার্জিলিং ঘুরতে গিয়েছিলেন। এই বছর তারা কাশ্মীর যাবেন বলে পরিকল্পনা করছেন। রিয়াজ এখন তার পড়াশোনা শেষ করেছে, একটা ভালো চাকরি পেয়েছে। তনবি এখন 16 বছরের, খুব মেধাবী, তার স্বপ্ন ডাক্তার হওয়া। আমি আর সৌভিক আগের মতোই আছি। আমাদের সম্পর্ক আরও মজবুত হয়েছে এই ঘটনার পর। আমরা বুঝেছি পরিবার কতটা গুরুত্বপূর্ণ এবং পরিবারের জন্য যে কোনো কিছু করতে হয়।
সুধীরবাবু আর ঐশীর সাথে এখনও যোগাযোগ আছে। ঐশী একটা বড় সিরিয়ালে কাজ পাচ্ছে, সে খুব খুশি। সুধীরবাবু এখনও মানুষের মনের সমস্যার সমাধান করে যাচ্ছেন, অনেক পরিবার বাঁচিয়েছেন। মাঝে মাঝে আমি সেই পূর্ণিমার রাতের কথা ভাবি, যেদিন সব শুরু হয়েছিল। সেই নৌকায় বসে যখন শ্বশুরজি আমাকে সেই কথা বলেছিলেন, তখন আমি ভেবেছিলাম সব শেষ, কিন্তু আসলে সেটা ছিল একটা নতুন শুরু, একটা সুন্দর শুরু। আমি বুঝেছি জীবনে অনেক সমস্যা আসবে, কিন্তু গুরুত্বপূর্ণ হল সেই সমস্যার সমাধান খুঁজে বের করা, পালিয়ে না গিয়ে মুখোমুখি হওয়া, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবারের সবাইকে একসাথে রাখা। গত সপ্তাহে আমরা আবার মুর্শিদাবাদ গিয়েছিলাম। শ্বশুরজি বললেন, বৌমা চলো আবার নৌকায় যাই। আমি হেসে বললাম, এবার কিন্তু কোনো নাটক নেই। সবাই হেসে উঠল। আমরা সেই একই ঘাটে গেলাম, সেই একই মাঝিরা ছিল, রমেশ আর সুবাল। তারা বলল, বৌদি আবার এসেছেন, এবার কি আবার চা খেতে যাব? আমরা সবাই হেসে ফেললাম। নৌকা চলতে শুরু করল। এবার পূর্ণিমার রাত না, অষ্টমীর রাত, চাঁদ আধা, জলে চাঁদের আলো পড়ছে, চারপাশে শান্তি। শ্বশুরজি আর শিউলিডি একসাথে বসে আছেন, সৌভিক আমার হাত ধরে আছে, রিয়াজ আর তনবি গান গাইছে। আমি চোখ বন্ধ করলাম। মনে হলো এই মুহূর্তটা চিরকালের জন্য থেমে থাক। এই সুখ, এই শান্তি, এই পরিবার সব যেন এভাবেই থাকে। নৌকা এগিয়ে চলল, জলের শব্দ, মাঝিদের দাঁড়ের আওয়াজ, আর আমার মনে একটাই চিন্তা, আমার পরিবার সুরক্ষিত, আমার পরিবার সুখী। হঠাৎ শিউলিদি বললেন, দেখো ওই তারা খসছে। আমরা সবাই আকাশের দিকে তাকালাম। সত্যি একটু তারা খসে পড়ছে। তনবি বলল, মা তুমি কি ইচ্ছা করবে? আমি বললাম, আমার আর কিছু চাই না, আমার সব আছে। সৌভিক আমার দিকে তাকালেন, তার চোখে ভালোবাসা। তিনি বললেন, আমিও তোমাকে ভালোবাসি। আমি তার হাত চেপে ধরলাম। শ্বশুরজি বললেন, বৌমা আমি তোমার কাছে চিরকাল কৃতজ্ঞ থাকব। তুমি আমাকে বাঁচিয়েছ, আমার পরিবার বাঁচিয়েছ। আমি বললাম, বাবা এটা আমার কর্তব্য ছিল, আর কৃতজ্ঞতার কিছু নেই, আমরা একটা পরিবার। শিউলিদি বললেন, মীনাক্ষী ঠিক বলেছে, আমরা সবাই একটা পরিবার, এবং পরিবারে কেউ কারো কাছে কৃতজ্ঞ থাকে না। পরিবার মানে ভালোবাসা। নৌকা আরও এগিয়ে চলল। আমি জলের দিকে তাকালাম। মনে হল সেই নীল আলোর মেয়েটা কোথাও আছে। হয়তো সে আমাদের দেখছে, হয়তো সে খুশি যে একটা পরিবার রক্ষা পেয়েছে। আমি মনে মনে তাকে ধন্যবাদ দিলাম, যদিও সে আসল ছিল না, কিন্তু তার অভিনয় আমাদের বাঁচিয়েছিল। ঐশীকেও ধন্যবাদ দিলাম, সুধীরবাবুকেও। 1 ঘণ্টা পর আমরা ঘাটে ফিরলাম, সবাই নৌকা থেকে নামলাম। মাঝিরা বলল, বাবুজি আবার আসবেন? শ্বশুরজি বললেন, অবশ্যই আসব। বাড়ি ফেরার পথে তন্মি বলল, মা আজ খুব মজা হলো। আমি বললাম, হ্যাঁ মা, অনেক মজা হলো। সেদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে আমি বারান্দায় দাগিয়ে আকাশের দিকে তাকালাম। চাঁদ উজ্জ্বল, তারাগুলো মিটমিট করছে। আমি মনে মনে প্রার্থনা করলাম, হে ভগবান, আমার পরিবারকে সুরক্ষিত রাখো, আমাদের সবাইকে ভালো রাখো। সৌভিক পেছন থেকে এসে আমার কাঁধে হাত রাখলেন, বললেন, কি ভাবছ? আমি বললাম, কিছু না, শুধু ভাবছি আমরা কতটা ভাগ্যবান। তিনি বললেন, হ্যাঁ আমরা সত্যিই ভাগ্যবান। আমরা একসাথে ঘরে ঢুকলাম। আমি তনবির ঘরে গিয়ে তাকে শুইয়ে দিলাম। তারপর রিয়াজের ঘরে গেলাম, সে ল্যাপটপে কাজ করছিল। আমি বললাম, এত রাতে কাজ করো না, ঘুমাও। সে বলল, হায় মা, আর 5 মিনিট। আমি আমার ঘরে ফিরলাম, বিছানায় শুয়ে পড়লাম। সৌভিক পাশে শুলেন। আমি তার দিকে তাকালাম, বললাম, তুমি জানো আমি তোমাকে খুব ভালোবাসি। তিনি হাসলেন, বললেন, আমিও তোমাকে ভালোবাসি। চোখ বন্ধ করলাম, ঘুম আসতে লাগল। শেষ চিন্তাটা ছিল, আমার পরিবার সুখী, আমার পরিবার একসাথে আছে, এটাই সবচেয়ে বড় পাওয়া। পরদিন সকালে উঠে দেখলাম রোদ উঠেছে, একটা সুন্দর সকাল। আমি রান্নাঘরে গেলাম, চা বানালাম। সবাই একে একে উঠল, আমরা একসাথে নাস্তা করলাম। একটা সাধারণ সকাল, একটা সুন্দর সকাল। এভাবেই জীবন চলে, কখনো ঝড় আসে, কখনো শান্তি আসে, কিন্তু গুরুত্বপূর্ণ হল পরিবারকে একসাথে রাখা, পরস্পরকে ভালোবাসা, পরস্পরকে সম্মান করা। আমি জানি না ভবিষ্যতে আর কি আসবে, কিন্তু আমি জানি যতদিন আমরা একসাথে আছি ততদিন কোনো সমস্যা আমাদের হারাতে পারবে না। আমরা লড়ব, আমরা জিতব। এই গল্প শেষ হল, কিন্তু আমার জীবনের গল্প চলছে, এবং আমি জানি এই গল্পে আরও অনেক অধ্যায় আছে, অনেক সুখের মুহূর্ত আছে, হয়তো কিছু দুঃখের মুহূর্তও আসবে, কিন্তু আমি প্রস্তুত। আমার পরিবার আমার সাথে আছে, এটাই আমার শক্তি। ধন্যবাদ আমার এই গল্প শোনার জন্য। আমি আশা করি আমার এই অভিজ্ঞতা থেকে আপনারা কিছু শিখতে পারবেন। পরিবার সবার আগে, পরিবারকে রক্ষা করা সবার দায়িত্ব, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, কোনো সমস্যাই এত বড় না যা সমাধান করা যায় না, শুধু সাহস লাগে আর ভালোবাসা লাগে।
আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো গল্পে। ভালো থাকবেন সবাই, আপনাদের পরিবারকে ভালোবাসবেন আর মনে রাখবেন পরিবারই সবকিছু। শুভরাত্রি।